শুভ সকাল। আমি সাব্বির হোসেন। তো আজকে ভিডিওতে আসার একটা বড় উদ্দেশ্য আছে, যদিও একটু পরিচয় করে দিই। প্রথমে আমাদের সাথে আছে জীবন, আমার কাজিন। আহ তো সে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছে তার পড়াশোনা। তো আমি এখন ঢাকাতে একটু রিসার্চ রিলেটেড কাজের সাথে সংযুক্ত আছি। তো আমি যখন আমার গ্রামের বাড়িতে আসি, তখন জীবন আমাকে প্রায় একটা সেম প্রশ্ন করে যে তাদের যে কারেন্ট স্টুডেন্ট গুলো আছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের, তাদের একটা কমন প্রবলেম, তারা হচ্ছে বাইরে পড়াশোনা বা হায়ার স্টাডি অথবা আফটার গ্রাজুয়েশন, তাদের যে বিএসসি, তো এগুলা নিয়ে হিউজ লেভেলের প্রশ্ন করে। তো এগুলা নিয়েই আজকে ডিসকাশনের জন্য তাদের জন্য আমি এসেছি জীবনকে নিয়ে। সো জীবন, তুমি কেমন আছো? আচ্ছা, আমি কারিগরি শিক্ষা আমি 2021 সালে পাবনা পলিটেকনিকে পাশ করছি এবং বর্তমানে বিএসসি চলমান আমার। তো আমি ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে আমি সবচেয়ে বেশি মিশি এবং তাদেরকে সময় কাটাই বেশি। আমার অবসর সময়গুলো তাদের নিয়ে আমি পরিকল্পনা করি এবং তাদের সাথে মিশে আমি যেই কথাগুলো আমি পেয়েছি, তাদের যে সমস্যাগুলো পেয়েছি, সেগুলো হচ্ছে তারা ডিপ্লোমা শিক্ষার্থীরা হেজিটেশনে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে যে তারা কি করবে, ডিপ্লোমা পড়া অবস্থায় কি করবে এবং ডিপ্লোমা শেষ করে কি করবে। তো তাদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন পেয়েছি আমি, এবং তাদের সেই প্রশ্নগুলো তাদের সমাধানের জন্য আমি মনে করছি না একটা আমাদের জরুরি একটা মিটিং দরকার। আচ্ছা, 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 আমরা এই মুহূর্তে একটু ওয়েট করব সুমন ভাইয়ের জন্য। আমাদের মধ্যে জয়েন করেছে সুমন ভাই, যিনি হচ্ছে চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে বায়োমেডিক্যাল অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্টের উপরে। এবং তিনি এখন মেকানিক্যালের উপরে ভার্জিনিয়া টেক ইউএসএ তে পিএইচডি রত অবস্থায় আছেন। তো ভাই, আমরা আজকে এসেছি আহ আমাদের অনেক প্রশ্ন, তো এগুলা নিয়ে আপনাকে প্রচুর প্রশ্ন করব। ভাই, সবার আগে আপনার এখন বর্তমান অবস্থা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, সবার আগে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ জি ভাই, ভাই, আপনার শোনা কথা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ধন্যবাদ মিতুল। তুমি অলরেডি আমার পরিচয় দিয়ে দিয়েছো। আমি অলরেডি, মিতুল বলেছে যে আমি চুয়েট থেকে মেকানিক্যাল থেকে পড়েছি, এরপর আমি মাস্টার্স করেছি ঢাকা ভার্সিটি থেকে। এখন আমি পিএইচডি তে এসেছি ভার্জিনিয়া টেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে, এবং এখন আমি সেকেন্ড ইয়ারে আছি। তো হয়তো আরো 2 থেকে 3 বছরের উপর লাগবে ফুললি গ্রাজুয়েট হতে। ওয়াও! ভাই, আপনি আমাদের সাথে এটা এসেছেন এবং পরিচয়। এই ভিডিওটা হচ্ছে আমাদের পাবনার ছোট ছোট ভাইদের জন্য এটা আমরা করতেছি। তো আমরা ভাই খুবই খুশি যে আপনার এত গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে সেপারেট করতে পেরেছেন আমাদের জন্য। তো ভাই, আমাদের কিছু প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, শিওর। ভাই, সেটা হচ্ছে যে আমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছি, তো আমাদের আসলে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বাইরে পড়াশোনার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ডিপ্লোমা স্টুডেন্টের জন্য বাইরে পড়াশোনার সুযোগ আছে। বেসিক্যালি এখানে, মানে আমাদের দেশের মতো আন্ডারগ্রেড, বিএসসি আর ডিপ্লোমা এই দুইটাকে খুব বেশি ডিফারেন্ট করা হয় না। সো ডিপ্লোমা করলেও সুযোগ আছে, কিন্তু তোমার স্কিল থাকতে হবে। তুমি যে বিষয়ে যেতে চাও স্পেসিফিক, ওই বিষয়ে তোমার স্কিল কতটুকু আছে ওটা ম্যাটার করে আর কি। তোমাকে কনভিন্স করতে হবে যে তুমি এটাতে এক্সপার্ট। তুমি যদি যে কোনো একটা টপিকে, তুমি অটোমোবাইলে খুব এক্সপার্ট, তাহলে তুমি অটোমোবাইল নিয়ে যদি দেখাইতে পারো যে তুমি এই কাজটা তুমি পারো, তাহলে অবশ্যই তুমি এখানে এসে ওই রিলেটেড পড়তে পারো। বাইরে দেশের একটা প্রধান সুযোগ, মানে মেইন যে অপরচুনিটি, সেটা হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো ফিল্ডে সুইচ করতে পারো। এটা তোমার ব্যাকগ্রাউন্ড কখনোই ম্যাটার করে না। তুমি কতটুকু ফেসিনেটেড, কতটুকু ইন্টারেস্টেড, এটাতে সবচেয়ে বেশি ওরা ফোকাস করে। এবং তুমি মানে কতটুকু কাজ করতেছো, নিজের নিজের উদ্যোগে তুমি কতটুকু শিখছো, এটা দেখতে চাই আর কি। তো এই জন্য এটা খুব বেশি, তোমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি, এটা খুব বেশি ম্যাটার করে না এখানে। এটা যে ভাই, কোনো জায়গায় এটা তুমি। হচ্ছে যে ভাই, আমি খুবই খুশি হলাম। আমি অনেক প্রশ্ন পাই যে সাবজেক্ট নিয়ে আমরা হচ্ছে প্রচুর কনসার্ন। তো এখন ভাই আমার এই ভুল ধারণাটা ভেঙে গেল যে কেউ যদি সিভিলে পড়ে বাট সে যদি সিএসসি তে আয়ত্তটা খুব ভালো থাকে, তাহলে সে ইউএস এর মতো জায়গাতে সিএসসি নিয়ে পিএইচডি অথবা বিএসসি শুরু করতেই পারে।
আমার মনে হয় আপনি এটাই বলেছেন ভাই। এটা হ্যাঁ, আমার মনে হয় খুবই কাজে দিবে এখন থেকে আমাদের হ্যাঁ, কাজের উপর যেমন যে। আমরা হ্যাঁ, জি ভাই। আমি একটা এক্সাম্পল দিই, একটা জি জাস্ট ভাই। একটা এক্সাম্পল অ্যাড করি। সেটা হচ্ছে কি, গত বছর এমনকি শুধু সিএসসি তে তুমি যেটা বলছো তার উল্টাও হতে পারে। ধরো কারো সিএসসি তে পড়ছে, তার হঠাৎ করে সিএসসি ভালো লাগছে না, সে কিন্তু কমার্সের সাবজেক্টও চলে যেতে পারে। যেমন আমার পরিচিত আছে যে সিএসসি তে ছিল, 1 বছর সিএসসি করে তার ভালো লাগছে না, সে ইকোনমিক্সে চলে গেছে এবং সে এখন খুব ভালো করছে। সো এটা ম্যাটার করে না তুমি কি নিয়ে আছো, তোমার কোনটাতে তুমি ফোকাসড, কোনটাতে তুমি ইন্টারেস্টেড, এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। এবং এখানে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। যে কোনো সময় তুমি যদি তোমার পাথ চেঞ্জ করতে চাও, আমাদের দেশের মতো না যে তোমাকে কেউ বাধা দিবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। যদি তুমি ডিটারমাইন্ড হও, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তুমি যে কোনো সময় তোমার যেটা মন চায় তুমি করতে পারবে। এটাই। ভাই এটা খুবই ভাই আমাদের উপকার হলো, এখন থেকে আমরা সাবজেক্ট না, আমরা কাজের প্রতি বেশি ফোকাস হবো। ভাই আরেকটা হচ্ছে আমরা যে বাইরে যেতে চাচ্ছি, সো আমাদের উদ্দেশ্যটা কিন্তু একটা ভালো কোম্পানি বা ভালো জায়গায় সেটেল হওয়া বা চাকরি করা। ভাই এই সুযোগটা কেমন যারা ডিপ্লোমা থেকে বিএসসি করে চাকরি বা হায়ার স্টাডি করবে? আবারও যেটা বলছিলাম, যে স্কিল ম্যাটার করে, তোমার সার্টিফিকেট এখানে খুব বেশি ম্যাটার করে না। তুমি এখানে ধরো তুমি যখন জব ইন্টারভিউ দিবা, তোমাকে ওরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল সলভ করতে দিবে। ধরো তোমাকে কিছু সিনারিও বলবে, যে কিছু কোশ্চেন এমন ভাবে করবে যেটা হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি তুমি কিভাবে প্রবলেম সলভ করতে পারো। ইন্ডাস্ট্রি বেসড প্রবলেম তোমাকে দিবে ইন্টারভিউতে, এবং বলবে যে তুমি এটা কিভাবে ডিল করবো। সো ওই জিনিস তুমি বিএসসি করেও হতে পারে তোমার, তুমি যত ইজিলি ওই প্র্যাকটিক্যালি মানে তোমার থিওরিটিক্যাল নলেজ গুলাকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তত বেশি তুমি ওইখানে ক্যাপাবল হবো। জিনিসটা এমন না যে তোমার সিভি বা তোমার রেজিউমে তো তোমার সার্টিফিকেট দেখে তোমাকে ওরা নিয়ে নিবে। তো তোমার ডিপ্লোমা, আবারও যেটা বলছি, ডিপ্লোমা আর আন্ডারগ্রেড বা বিএসসি এখানে খুব বেশি ডিফার করে না। তো ওরা এটাকে খুব বেশি দেখে না। ওরা দেখে তুমি কতটুকু যোগ্য, তুমি কতটুকু ক্যাপাবল, কতটুকু স্কিল তুমি। তো ওটাই সবচেয়ে প্রথম ফোকাস থাকে এখানে। তুমি রিলেটেড কি কি প্রবলেম সলভ করছো, তোমাকে ওইটা তোমার, তুমি যদি বলো যে তুমি একটা সফটওয়্যার বা তুমি একটা হার্ডওয়্যার রিলেটেড প্রশ্ন করবে, এবং ওইখানে দেখবে তুমি কতটুকু স্কিল, এবং যদি দেখে যে তুমি, হ্যাঁ, তুমি যা বলতেছো তা অথেন্টিক এবং তুমি অ্যাকচুয়ালি এই কাজগুলো করছো, তাহলে তোমার অবশ্যই ওই ফিল্ডে জব হয়ে যাবে। এখানে অ্যাটলিস্ট আমি বলবো, স্কিল মানুষের জন্য বাইরে জব পাওয়া অনেকটা ইজি। যদি এটা আমি কম্পারিজন করি বাংলাদেশের সাথে, অ্যাটলিস্ট বাংলাদেশের তুলনায় অনেক ইজি, এটা আমি বলবো যারা স্কিল তাদের জন্য। বুঝছো? ভাই খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো ভাই। আসলে ইন্সপাইরেশন এই জায়গাটা যে আমরা অনেক পরিশ্রম করতেছি, হুম। অনেক কাজ শিখতেছি, বাট আমার যোগ্যতা অনুযায়ী জব পাচ্ছি না। আমাদের বাংলাদেশে এটা খুবই কমন। তো এই জায়গা থেকে আমরা এখন, আমার মনে হয় আপনার কথা শোনার পরে আমার ছোট ভাইরা ওরা একটু নিস্তার পাবে যে না, আমি কাজ শিখতে লাভ আসবে। ঠিক আছে ভাই, এরপরে একটা খুবই বড় প্রশ্ন যে অ্যাকচুয়ালি ভাই আমাদের এখন সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের আমরা যদি বিএসসি করতে চাই, কোন দেশে গেলে মানে সুবিধা? এক হচ্ছে টাকা পয়সা রিলেটেড কিছু ইয়ে আছে যে কম টাকায় যাওয়া যাবে, আর একটা হচ্ছে যে আহ, আমরা তো ডিপ্লোমা করতেছি এখান থেকে মোটামুটি একটা ভালো দেশে, সবাই যে হাই স্কিল মেরিটোরিয়াস একদম এমআইটি তে পড়বে এমন তো না। আমাদের এখানে ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট অনেক। তো তাদের জন্য ভাই কোন দেশটা আপনি, কোন কোন দেশ সাজেস্ট করবেন? আচ্ছা, এখানে কয়েকটা স্টেপ আনসারটা দিচ্ছি আমি। সেটা হচ্ছে, আমি প্রথমে বলবো মেজর, তুমি ফার্স্ট এর তোমার মেজর কিসে, তুমি কিসে মেজর করতে চাও। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমি একটু ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে বলি। ধরো তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি মেজর মেজর করতেছো, তো চিন্তা করি আমাদের আশেপাশের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে জার্মানি চিন্তা করা মেকানিক্যাল। সেম বলবো, এরপরে তুমি দেখতে পারো কানাডা, এরপর অস্ট্রেলিয়া, এমনকি আমাদের পাশে আরবে, ইউএই তে খুবই ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিমান্ড আছে। সেম বলবো ইলেকট্রিক্যাল যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি জার্মানি, এরপর কানাডা দেখতে পারো, অথবা জাপান। জাপান হচ্ছে সেমিকন্ডাক্টর বা অটোমেশন ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেস্ট জায়গা। আমি আরো স্পেসিফিক যদি সবগুলা বলি, তুমি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং চিন্তা করলে কানাডার দিকে ফোকাস হতে পারো। অ্যাডভান্স রিসার্চ বেস চিন্তা করলে তুমি ইউএস এর দিকে দেখতে পারো। সিভিলের জন্য হচ্ছে কানাডা কানাডা বেস্ট হবে।
অস্ট্রেলিয়ার দিকে দেখতে পারো সিভিল যদি হও, বা মিডল ইস্টের দিকে। তুমি যদি চিন্তা করো যে না আমার ম্যাটার করে না, আমার হাই পেইং জব লাগবে, যারা স্যালারি বেস চিন্তা করো তারা ইউএই তে বা সৌদি আরবের দিকে চিন্তা করতে পারো। আর কম্পিউটার সায়েন্স বলতে গেলে অবশ্যই ইউএসএ নিঃসন্দেহে, তারপর কানাডা, তারপর জার্মানিতে যেতে পারো, বা সুইডেনেও ভালো কাজ হচ্ছে সেম। আর টেক্সটাইল যারা আছে, টেক্সটাইল দেখতে পারো জার্মানিতে বা কানাডা। যদি তুমি এইটা হচ্ছে যে আমি যেটা বললাম তোমার ডিপার্টমেন্ট বা মেজর হিসেবে যদি তুমি চিন্তা করো এভাবে, এখন আমাদের ইনফরমেশনের যুগ, আমরা যে কোনো ডিপার্টমেন্ট আমার মেজর কিসে ওটা নিয়ে গুগল করলে কিন্তু আমরা ইনফরমেশনটা পেয়ে যাব। আর যদি আমি এখন বলি আমরা তো এখন মেজর হিসেবে চিন্তা করলাম, এখন আমি যদি বলি যে না মেজর ম্যাটার করে না, আমার জন্য বেস্ট কান্ট্রি কোনটা হবে যেখানে আমি টিউশন ফি বা সবকিছু মিলে অ্যাফোর্ড করতে পারবো, আবারও রাইট। জার্মানি তার মধ্যে ফার্স্টের দিকে পড়ে। আর যদি ইজিপিআর বা কোয়ালিটি এডুকেশনের কথা চিন্তা করি তাহলে কানাডার চিন্তা করতে পারি। বা আমি যদি স্কিল মাইগ্রেশন, আমি যদি মাইগ্রেশন, হ্যাঁ কিছু বলছো? না না ভাই, আচ্ছা আচ্ছা, নয়েজ আসছিল, ঠিক আছে। এখন এখন কথা শোনা যাচ্ছে? আমি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাই, আমার এখান থেকে মনে হয় নয়েজ আসছিল, বাট আপনার এখান থেকে একদম জি, ক্লিয়ার। জি শোনা যাচ্ছে ভাইয়া, শোনা আচ্ছা, যাচ্ছে ওকে। আপনাকে ক্লিয়ার তো শোনা যাচ্ছে। যেটা বলছিলাম, ও, তুমি যদি চিন্তা করো যে না আমি সেটেল হওয়ার দিকে কথা ভাবছি, তাহলে সবচেয়ে স্মুথ হবে নরওয়ে, ফিনল্যান্ড। এডুকেশন ফ্রি অফ কস্ট অনেকটা বলা যায়, অনেক ভালো স্কলারশিপ পাওয়া যায় এবং খুব ভালো হয়। আমি যে কয়েকটা বললাম, ফিনল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, যদি তুমি ইজিলি সেটেলড হতে চাও। আর যদি তুমি না তুমি চাও যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ফোকাস করো, তাহলে ইউএসএ নিঃসন্দেহে দেখতে পারো। আর যদি তুমি চাও যে খুব আর্লি তুমি মাস্টার্স কমপ্লিট করবা, তাহলে জাপান বা হচ্ছে যে ইউনাইটেড কিংডম, এইদিকে দেখতে পারো। আর আমি যদি চিন্তা করি একদম মানে আমাদের দেশ থেকে ক্রেডিট ট্রান্সফার করতে চাই, বা আমি ধরো আমরা ডিপ্লোমা করতেছি, আমাদের মনে হচ্ছে আমরা ডিপ্লোমা কমপ্লিট করবো না, আমরা হচ্ছে যে বাইরে গিয়ে বাকি ডিগ্রিটা নিতে চাই, তাহলে মালয়েশিয়া এখন আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। এবং টিউশন ফিতে ব্যাপারটা ওরা বেশ মানে অ্যাফোর্ডেবল ওদের। এটা গেল হচ্ছে যে আমি যদি কান্ট্রি ওয়াইজ চিন্তা করি। আবার আমি আর একটু ডিটেলস যদি বলি কস্ট কস্ট ওয়াইজ, তার একটু আগে আমি যেটা বলেছি ফিনল্যান্ড বা নরওয়ে, এটাকে আমরা শুরুর দিকে রাখতে পারি। আর হচ্ছে ইউকে দেখতে পারি, ইউকে তে এখন ভালো স্কলারশিপ দিচ্ছে। ইউএসএ এখন একটু টাফ। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, অলরেডি বলেছি ইজিলি সেটেল হওয়ার জন্য চিন্তা করতে গেলে কানাডা একটু টাফ হবে, আর কানাডাতে একটু কস্টও বেশি। আর জার্মানি মডারেট কস্ট। এটা গেল আমার হচ্ছে, আমি যদি কস্ট ওয়াইজ চিন্তা করি। এখন আমি যদি আর একটু স্পেসিফিক ভাবে বলি, আমরা যদি মানে ইজিলি মানে আমার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে এরকম যে আমি অলরেডি আনসারটা দিচ্ছি যে আইএলস নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, আইএলস বা অন্য কোনো ওয়ে আছে কিনা। তাহলে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডুলিঙ্গো আর একটা হচ্ছে আইএলস। এই দুইটার মধ্যে একটা অবশ্যই দিতে পারলে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায়, এই আর কি। ওকে ভাই, জীবন, তুমি প্রশ্ন করতে চাইছিলা, তুমি যদি একটু প্রশ্ন করতা। এরা ডিপ্লোমা অবস্থায় ডিপ্লোমা শেষ করে যে কোনো প্রাইভেট, হ্যাঁ, তো সুযোগ থাকে। সেক্ষেত্রে যদি হায়ার স্টাডি করতে চায় তাহলে তো সে ইচ্ছা করলেই সরাসরি যে ডিপ্লোমা শেষ হয়েছে ভর্তি হয়ে যাবে এমনটা সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা করা অবস্থায় তার কি কি করণীয় যেন সে ডিপ্লোমা শেষ করেই হয় 6 মাস বা 1 বছরের মধ্যে মুভ করতে পারে বাংলাদেশ থেকে হায়ার স্টাডির জন্য বাইরের কান্ট্রিতে, এর জন্য তার কি কি করণীয় আমি ডিপ্লোমা যেটা পড়া বলছি, অবস্থায়? অবশ্যই অবশ্যই, ধরো তুমি বের হবা যদি চিন্তা করো আগামী, এই ধরো আমি চিন্তা করি এখন ফেব্রুয়ারি চলতেছে, তুমি এখন থেকে ঠিক 6 মাস পরে বের হবা যদি এরকম হয়, আমি বলবো তোমাকে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। কারণ বাইরে যাওয়ার প্রিপারেশনটা ওভারঅল সব মিলে প্রসেসিং থেকে শুরু করে বাইরে যাওয়ার ফ্লাইটে ওঠার পর্যন্ত তোমার 1 বছর সময় দিতেই হবে। এবং তুমি যদি ইমিডিয়েট বের হয়ে ডিগ্রি নিয়ে চলে যেতে চাও সবকিছু গুছিয়ে, তোমাকে এখন থেকে ধরো আমি 6 মাস পর বের হবো, ধরো অগাস্ট বা সেপ্টেম্বর দিকে বের হবো, আমি এখন থেকে শুরু করতে হবে। এবং শুরুটা করতে হবে তোমাকে অবশ্যই ইংলিশ স্পিকিং একটা টেস্ট দিতে হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম আমি যে জায়গাগুলোর কথা বলেছি যেগুলো বলেছি সবগুলাতে তোমাকে আইএলস
অথবা আইএলটিএস যদি টাফ মনে হয় ডুওলিঙ্গো দিতেই হবে। এবং যদি প্রিপারেশন আইএলটিএস এর নিতে বলো তাহলে হচ্ছে সব ম্যাটেরিয়ালস এখন নেটে পাওয়া যায় এবং ফ্রি অফ কস্টে তুমি দেখতে পারো, সবকিছুই আছে। জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে টাইমলি রুটিন করে পড়তে হবে। রেগুলার অ্যাটলিস্ট 2 ঘন্টা করে পড়লেই আইএলটিএস এ বা ডুওলিঙ্গোতে অনেক ভালো করা যায়। ওটা যদি করতে পারো তুমি 6 মাসের মধ্যে, যখন তুমি গ্রাজুয়েশন করবা অগাস্টে, তুমি চেষ্টা করবা সেপ্টেম্বরের মধ্যে তুমি দিয়ে দিবা, এক্সামের ডেট নিয়ে পরীক্ষাটা দিয়ে দিবা। পরীক্ষাটি দিয়ে দিলে এরপরে তোমার হচ্ছে ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির এডমিশন ওপেন থাকে, তুমি অ্যাপ্লাই করা শুরু করবা। অ্যাপ্লাই করতে থাকতে হবে, ওখানে 1-2 মাস সময় দিতে হবে। পরে ওইটার রেজাল্ট আসতে আবার 2-3 মাস লাগে। সো সব মিলে তোমাকে খুব ধৈর্যশীল হতে হবে এবং একই সাথে অ্যাপ্লাই চালিয়ে যেতে হবে। বিভিন্ন ভার্সিটির প্রফেসরদের রিচ করতে হবে যদি তুমি ভার্সিটিতে পড়তে যেতে চাও। আর হচ্ছে যে এরপরে ভার্সিটি এডমিশন হলে এরপর বাকি প্রসেসগুলো করতে হবে। কিন্তু মেইন যে কঠিন টাইমটা সেটা হচ্ছে এই 5-6 মাস তুমি কিভাবে কাজে লাগাচ্ছ যদি তুমি বের হয়ে ইমিডিয়েট বাইরে যেতে চাও। ঠিক আছে, আমি কি প্রশ্নের উত্তর ভাই দিতে পেরেছি? তোমার ভাই প্রশ্নের আমার উত্তর জি মনে কি? হয় ভাইয়া। ভাই হ্যাঁ, জি ভাইয়া, সবকিছুই ধন্যবাদ। কাভার হয়েছে। জীবন, একটু বলো ভাই প্লিজ। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, মিতুল ভাইয়া এবং সুমন ভাইকে সঠিকভাবে জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য। তবে আরেকটি প্রশ্ন আমার থেকে যাচ্ছে যে ডিপ্লোমা শিক্ষার্থীরা বলে যে ভাই আমরা তো ইংলিশে অনেক দুর্বল, আর ডিপার্টমেন্টে পড়ার পাশাপাশি আমরা মোটামুটি অনেক সময় পাই। ডেইলি যদি ওরা মানে এক্সট্রা সুযোগ ওরা চাচ্ছে যে অনলাইন বেসে বা কোনোভাবে এই সুযোগটা দেখেছে, ওরা তো একা একা পারবে না। তো কোনো প্ল্যাটফর্ম থেকে ওরা এটা শিখে মানে আইএলটিএস করার জন্য কোনো প্ল্যাটফর্ম ডিপ্লোমা অবস্থায় ইংলিশটা ওরা বরাবরই যদি ভালো রাখতে চায় এবং পাশাপাশি ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট করে পড়াশোনার পাশাপাশি ওরা আইএলটিএস এরটা প্রিপারেশন নিলে কেমন হয়? দেখা যাচ্ছে সপ্তম পর্বে পড়ে ওরা আর 1 বছর আছে, এই মুহূর্তেও কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হতে পারবে কিনা, ভর্তি হয়ে কোর্সগুলো করে কমপ্লিট করতে পারবে? আচ্ছা, ভাই এটার আমি কি জন্য আমি একটু এখানে একটু ভাই কি একটু আহ আরেকটু আমি একটু অ্যাড করে দিই ভাই, আপনার জন্য ভাই একবার অ্যান্সার দিতে সুবিধা হবে। ভাই আমি কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, শিওর। ভাই সেটা হচ্ছে এটা যেটা বললো এইটাই যে আমাদের অনেক স্টুডেন্ট আছে, ওরা মানে বলে যে আমি স্টুডেন্ট আছি, তো এর পাশাপাশি ইংলিশের বা আইএলটিএস এর জন্য শুরু কোনটা, আমি সেই প্রথম সিঁড়িতে পা দিতে চাই। তো আমি অনেককে অনেক সাজেশন দেই যে তুমি ডেইলি নিউজ পেপার পড়ো, এটা পড়ো সেটা পড়ো। তো এই এই ইনস্ট্রাকশনটা ভাই একটু আপনার আমাদের লাগবে। আচ্ছা, যেটা হচ্ছে আমি একটু শুরু থেকে বলি, ধরে নিচ্ছি যারা ভিডিওটা দেখবে বা আমাদের মিটিংটা দেখতেছে তারা আইএলটিএস সম্পর্কে একদম কিছুই জানে না। তো আইএলটিএস এর হচ্ছে 4টে স্টেপ: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। ঠিক আছে? তো আমি বলবো এখানে যেটা আমি আবার বলছিলাম, 2 ঘন্টা ডেলি সময় দিলে অনেক, কিন্তু রেগুলার হতে হবে এটা। তুমি আজকে দিলা, কালকে দিলা না, আবার পরশু দিলা, এরকম হওয়া যাবে না। রেগুলার দিতে হবে। ধরো কিভাবে শুরু করা যায়। ইংলিশ, এই যে আমাদের সাব্বির হোসেন মিতুল যেটা বলেছে যে রেগুলার নিউজ পড়তে হবে, তো নিউজ আমাদের কিন্তু অনেক নিউজ চ্যানেল আছে, ইংলিশ নিউজ পেপার আছে। সো আমরা কি করতে পারি, লিসেনিং, প্রথম হচ্ছে লিসেনিং এর জন্য আমরা টিভিতে ইংলিশ নিউজ চ্যানেল দেখতে পারি, বিবিসি, সিএনএন। এমনকি আমরা ইউটিউব প্রচুর ইউজ করি, আমরা ইউটিউবে টেড টকস শুনতে পারি। বিভিন্ন ইংলিশ চ্যানেলে ইন্টারভিউ দেখতে পারি, বড় বড় যারা আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে যারা আমাদের পজিটিভ ইনফ্লুয়েন্সার আছে তাদের আমরা ভিডিওগুলো দেখতে পারি। এটা একটা ভালো পডকাস্ট শুনতে পারি আমরা। তাহলে এটা আমাদের লিসেনিং স্কিলটাকে খুব ডেভেলপ করবে। রিডিং এর জন্য আবার নিউজ পেপার, ব্লগস, বিভিন্ন একাডেমিক আর্টিকেলস, অথবা আমরা যে রিলেটেড ফিল্ডে কাজ পছন্দ করতেছি গুগল স্কলারে গিয়ে সেই পেপারগুলো দেখতে পারি। তাহলে আমাদের রিডিং স্কিলটা ডেভেলপ হবে। আর রাইটিং এর জন্য আমরা যা পড়তেছি, যা যা শুনতেছি, যা দেখতেছি, রাতে বসে কিছুক্ষণ হচ্ছে ওই রিলেটেড কিছু এসে রাইটিং করতে পারি, লিখতে পারি, বিভিন্ন নিজেকে টাস্ক দিতে পারি, বিভিন্ন রিপোর্ট লিখতে পারি যে আমি আজকে এটা থেকে কি শিখলাম। আর স্পিকিং, এই যে যা যা দেখতেছি, পড়তেছি, এগুলা নিয়ে আমার বন্ধুদের সাথে, যারা আমাদের সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে চাই, দুইজনে মিলে ধরো আমরা একসাথে, এটা সবচেয়ে ভালো হয় যেটা গ্রুপ স্টাডির কথা বলছিলাম। তো নিজেরা নিজেরা বন্ধুরা মিলে একসাথে প্রিপারেশন নেওয়া, এবং বন্ধুদের সাথে ইংলিশে প্র্যাকটিস করা। এবং যদি কিছু অ্যাপের নাম বলতে বল তাহলে আমি বলবো ক্যামলি একটা স্পিকিং অ্যাপ আছে, ওটা দেখতে পারো। ওখানে মোটামুটি কিছু ফ্রি
অপশনস আছে। তো তোমরা নিজেরা, তোমার যদি বন্ধু না থাকে, তুমি ওখানে অ্যাপে প্র্যাকটিস করতে পারো। আর সবচেয়ে মেইন যে ফ্যাক্টরটা, এগুলো আমরা যখন করতেছি, আমরা নিজেদের টাইম, ধরো আমি রিডিং করতেছি, আমি টাইম ফিক্স করে দিব যে এই প্যারাগ্রাফটা পড়তে আমার কতক্ষণ সময় লাগতেছে, বা এতটা ওয়ার্ডের সেন্টেন্স লিখতে আমার কতটুকু সময় লাগতেছে, সেম স্পিকিং এর ক্ষেত্রে আমি কত ফ্লুয়েন্টলি বলতে পারতেছি। তো এইগুলো একটু কনসার্নে রাখতে, যে আমরা এই টাইমের মধ্যে এতটুকু করতে পারতেছি, তাহলে আস্তে আস্তে এটা ডেভেলপ করা। মানে আমি আজকে এতটুকু পারছি, কালকে চাইবো এর চেয়ে একটু হলেও বেটার, একটা ওয়ার্ড হলেও বেশি যাতে লিখতে পারি, বা আর একটু যদি সুন্দর করে একটু গুছিয়ে লিখতে পারি, এবং আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারি আমাদের এইসব নোটস গুলো, যে কেমন হচ্ছে তারা আমাদের কোনো কনস্ট্রাকটিভ যদি সাজেশনস দেয়। তো এটা খুব হেল্প করে। এই হচ্ছে মানে ভাই, আইএলটিএস এর আহ, প্রিপারেশন শুরু করার। আমার যেটা মনে হচ্ছে যে আহ, আমাদের ছোট ভাইয়েরা এই ভিডিওটা দেখার পরে ওদের মধ্যে একটা হুম অ্যাংজাইটি, মানে ওয়াও আমি বাইরে যাব কত কঠিন, এই জিনিসটা ভেঙে যাবে। কারণ তারা প্রত্যেকেই ভাই প্রচুর স্কিল্ড। তো এখন হুম ওদের যে বড় প্রবলেম ইংলিশটা, তো এই ভিডিওটা দেখার পরে ওরা যেটা করবে, ভাইয়া আমি ইংলিশ শুরু করছি, সেটা নিয়ে ওরা প্রশ্ন করা শুরু করবে। ওরা বাইরে যাওয়ার ওই ফ্যাসিনেশনটা ওরা নিয়ে ফেলছে। এখন হচ্ছে ওরা ইংলিশে ভালো করার জন্য কি কি করা লাগবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন করবে। তো এখন ভাই ওরা আমাদেরকে প্রশ্ন করুক, ওদেরকে কিভাবে সবাইয়ের জন্য শুধু ইংলিশের জন্য আমাদের মনে হয় আবার বসা লাগতে পারে। আমার মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পরে ওরা এই টাইপের প্রশ্নটাই করা শুরু করবে, কারণ ওরা অলরেডি মাঠে নেমে গেছে। এই ভিডিওটা দেখার পরে ওদের যে অ্যাংজাইটি ছিল, টাকা পয়সা খরচ, চাকরি পাবো কিনা, এগুলো এগুলো কভার হয়ে গেছে। তো এগুলা ওরা এরপরে ইংলিশ করা শুরু করবে। তো ইনশাল্লাহ ভাই আমরা ওদের যদি প্রশ্নটা কেমন হয়, আশা করতেছি ইংলিশের উপর হবে, যদি অন্য বিষয়ে সমস্যা নাই। তো সেটা নিয়ে শুধু ইংলিশের উপরে ইনস্ট্রাকটিভ বিষয়, একদম ইনিশিয়াল, জিরো থেকে মানে আস্তে আস্তে করে একটা বেসিক লেভেলে আসা, এটা নিয়ে ভাই আমরা নেক্সট ডে আমরা একটা ভিডিওতে আবার আসবো অতি তাড়াতাড়ি। আহ তো ভাই আমরা আমাদের মিটিংটা শেষ করতে চাচ্ছি। এবং ভাই আপনি যদি শেষ মুহূর্তে কিছু কথা বলে আমাদের মিটিংটা শেষ করতেন। আমি বলবো, তোমরা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছো। এই যে দেশে থেকে তোমরা যে তোমাদের ছোট ভাই বোনদের কথা চিন্তা করছো এবং তাদের জন্য কাজ করতেছো, এবং এটা খুবই ভালো উদ্যোগ। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং আমাদের এই যে হাবিবুল বাসার জীবনকে আমি খুবই, আমি খুশি তুমি যে এই কাজটা করছো। এবং অবশ্যই আমাকে সাব্বির হোসেন অনেকবার বলেছে, তুমি আমাকে অনেকবার বলেছো এই ব্যাপারে। আমি চেষ্টা করব আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি তোমাদের সাথে ইনভলভ করানোর জন্য, যাতে তোমাদের এই ভালো উদ্যোগটা সফল হয়। তো আর যে কোনো প্রয়োজনে আমাকে বলবা, আমি আছি তোমাদের সাথে, এবং অবশ্যই সবসময় থাকবো।